আসসালামু আলাইকুম এভরিওয়ান। চেনা অচেনা ভালোবাসা গল্পের 3 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। রাত 2টা, এপাশ ওপাশ করছে আনায়া। আবরার এখনো বাসায় ফিরেনি। 4 দিন হলো জেনেছে তাদের বিয়ের কথা। এই 4 দিনে অভ্যাসে পরিণত হয়ে গেছে আবরার। লোকটা আসার পর থেকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। এই পৃথিবীতে তাহলে আমাকে নিয়ে চিন্তা করার মতো মানুষ আছে। মনের অজান্তে হাসি ফুটে ওঠে, আলতো পায়ে বেলকুনিতে যায়। 3 দিন যাবৎ আবরারের রুমে আছে আনায়া। বিশাল একটা রুম। আশ্চর্য বিষয় হলো রুমের সবকিছুই কালো। রুমে তেমন আহামরি কিছু নেই, কিন্তু রুমের প্রত্যেকটি কোণে আবরারের গায়ে স্মেল পাওয়া যায়। রুমের পাশে বিশাল একটা বেলকনি। বেলকনি থেকে নিচে বাগান দেখা যায়, রাস্তা আর চৌধুরী বাড়ির গেট সম্পূর্ণটা পরিদর্শন করা যায়। বেলকনিতে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আনায়া, চোখে রাস্তার দিকে স্থির রেখে দাঁড়িয়ে আছে। অপেক্ষার প্রহর গুনছে। তার অপেক্ষার প্রহর ভেঙে কালো গাড়ি প্রবেশ করে চৌধুরী বাড়িতে। মুহূর্তে হাসি ফুটে ওঠে, বড় বড় পা ফেলে রুমে চলে আসে নিজেকে একটু পরিপাটি করতে। সকল অপেক্ষা প্রহর ভেঙে আজকে তাদের সম্পর্কটা নতুন করে শুরু করবে বলে ভেবে রেখেছে আনায়া। আলমারি থেকে ধূসর রঙের একটা শাড়ি বের করে পরে ফেলে দ্রুত। চোখে কালো কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাঁটু সমান চুলগুলো ছেড়ে রেখেছে। খুব দ্রুতই পরিপাটি হয়ে পড়ে আনায়া। তাও 40 মিনিট সময় লেগে যায়। নিচ থেকে উপরে আসতে 10 মিনিট, এই যথেষ্ট। এখনো আসছে না ভেবে পা ফেলে নিচে। কেউ নেই। ইয়ামিনের রুমে চলে যায়। ইয়ামিন আনায়াকে এত রাতে শাড়ি পরা দেখে বিস্মিত হয়ে যায়। আহারে বেচারি, স্বামীর জন্য এত রাতে শাড়ি পরেছে, আর স্বামী তাকে না জানিয়েই পালিয়েছে। ইনায়া বলে, ভাইয়া আপনার বন্ধু কোথায়? ইয়ামিন বলে, আবরার লন্ডনে গিয়েছে, ইমার্জেন্সি একটা কাজ পড়ে গিয়েছে তো তাই যেতে হয়েছে। তোমাকে বলার সময় পাইনি। মন খারাপ করে দাঁড়িয়ে আছে আনায়া। রাতুল ইয়ামিনের সামনে আসে। আরে আম্মা, মন খারাপ করিও না। এইবার দেশে আসলে ঝাড়ু আর জুতা দিয়ে পিটাইবা, যেন পরবর্তীতে এরকম ভুল না করে। ইনায়া বলে, আমাকে দেখে কি আপনার আম্মার বয়সী মনে হয়? রাতুল বলে, আরে না, তুমি তো আমার মেয়ের মতোই, তাই আর কি। আম্মা বললাম, তোমার মাকে তো ইয়ামিন বাকি কথা বলতে না দিয়ে ইয়ামিন মুখে ধরে। আনায়া, তুমি রুমে যাও, সমস্যা হলে আমাদের জানাবা, আর এখন আবরারের সাথে গিয়ে কথা বলো বলে দরজা লাগিয়ে দেয়। ছোট ছোট পায়ে রুমে চলে আসে। মনটা খারাপ হয়ে যায়। কি প্ল্যান করেছে আর কি হয়েছে? সব দোষ এই নিরামিষ মানুষটার। মোবাইলটা নিয়ে চালু করে কিছু পিক তুলে নেয়। লন্ডনে বিশাল বহুল হোস্টেলে ক্লিয়ারেন্স ডোরমিনে বসে আছে আবরার। হাতে মোবাইল, তার সম্পূর্ণ মনোযোগ মোবাইলে। সে তার বইয়ের কাহিনী দেখছে, কি করছে সব দেখছে। শাড়ি পরা দেখে সারা শরীরের ঘাম ছুটে যায়। ভাগ্যিস পেটিকুট আর ব্লাউজার ওয়াশরুম থেকে পরে আসছে, না হলে তো এখনই কন্ট্রোলেস হয়ে হার্ট অ্যাটাক করে ফেলতো। তার দেখার মধ্যেই নোটিফিকেশন আসে। আনায়া শাড়ি পরা পিক পাঠিয়েছে। পিক দেখে আলতো হেসে টেক্সট করে, শাড়ি ছাড়া আরো বেশি ভালো লাগে। ইনা টেক্সে বলে, অসভ্য। টেক্সে আবরার বলে, আরে আমি কাপড় ছাড়া বলেছি নাকি? বলেছি ব্লাউজ আর পেটিকুট এই সুন্দর লাগে, কি দরকার ছিল শাড়ি গায়ে দিয়ে পিক দেওয়া? আনায়ার সাথে সাথে ডাটা অফ করে ফেলে। অসভ্য লোক একটা, সারাক্ষণ মুখে অশ্লীল কথা। আল্লাহর বান্দা, মুখে ভালো কোনো কথা নেই। মুখ থেকে কথা বের হলেই অশ্লীল কথা বের হবে, নয়তো কাউকে মারার কথা। বিড়বিড় করতে করতে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত আনায়ার পানে তাকিয়ে আছে আবরার, কি স্নিগ্ধ মায়াবতী। এতক্ষণ পাশেই বসেছিল সুহান, আবরারের কাহিনী সব দেখছে। অমি রান্না করছে আজ। আবরার, ইয়ামিন, রাতুল, অমি, সুহান, তারা 5 জন বন্ধু। সবাই আবরারের ব্যবসা দেখাশোনা করে। 3 জন রাজত্ব করে লন্ডনে। কোরিয়াও তাদের একটা কোম্পানি আছে, একটা উদ্বোধন হবে। আর ইউসম ইয়ামিন আর রাতুলকে বাংলাদেশে রেখে আসছে। আবরার এই নিয়ে 2 জন রেগে আছে তার প্রতি। আবরার তাদের রাগ দেখে পাত্তা দেয়নি, তাদেরকে আর সাদে রেখে আসেনি, আনায়ার নিরাপত্তার জন্য রেখে এসেছে। এই চিনি ছাড়া শরবতের কোনো বিশ্বাস নেই তার। লারা যে কোনো সময় তার বইয়ের উপর কিছু করতে পারে। এই মেয়েটার একটা ব্যবস্থা করবে, এবার দেশে গিয়ে দুনিয়া থেকে বিদায়ের টিকিট কেটে দিয়ে যাবে ভেবে রেখেছে। নয়তো শান্তি পাবে না, খুবই বার বেড়ে গেছে। আবরারের ভাবনার মধ্যে খাবার নিয়ে আসে অমি। জুলাইয়ের 31 তারিখ ওয়াজেহার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে বাড়ির ছোট একটা পার্টি আয়োজন করেছে আর্য চৌধুরী। সন্ধ্যার পর পার্টি। ওয়াজেহার নানার বাড়ি থেকে মামাতো বোন আর খালাতো বোনরা আসছে। ছোট একটা আয়োজন, কিন্তু এই আয়োজনে সব থাকবে, গান, নাচ, সাজগুজ, খাবার সব। সকাল থেকে সবাই সাজগুজ নিয়ে ব্যস্ত। আনায়া মনমরা হয়ে বসে আছে। তার কোনো মেকআপ প্রোডাক্ট নাই। কাল রাতে অর্ডার করেছে, বলেছে আজ আসবে, কিন্তু এখনো আসে নাই। পার্লারে যেতে দিবে না আবরার। কি করবে বসে বসে ভাবছে। সন্ধ্যার আগে রেডি হতে বলে গিয়েছে ছোট মা। সকাল 11টা, ড্রয়িং রুমে বসে আছে লারা, ফোন দেখছে। বাড়ির সব কর্তীরা রান্নার কাজে ব্যস্ত। দুপুর 2টায় সবাই পার্লারে দৌড়াবে, তাই সকাল সকাল সব কাজ শেষ করে ফেলেছে। ডেলিভারি ম্যান বাহিরে। ওয়াজিহা লারাকে বলে ওঠে, আপু, একটা বৌমুনিকে বলবা ওই পার্লারে এসেছে নিয়ে যেতে, নয়তো তুমি দিয়ে আসো আমার 2 হাতে মেহেদি।
ভ্রুকুসকে তাকায় লারা, কি অর্ডার দিয়েছে? কিছু মেকআপ প্রোডাক্ট। আচ্ছা যা তুই, আমি দিয়ে আসবো। বাঁকা হেসে পা বাড়ায়, পার্সেল নিয়ে আসে, ব্যাগটা হালকা করে খুলে ফাউন্ডেশনটা বের করে ওটার ভেতরে অ্যাসিড মিলিয়ে তা আবার সুন্দর করে পরিপাটি করে রুম থেকে বের হয়। ওয়াজিহার মামাতো বোন নুহাকে দেখে ড্রয়িং রুমে বসে আছে, তাকে দিয়ে পাঠিয়ে দিয়ে বাঁকা হাসে। মিস্টার সোয়াত আবরার চৌধুরী, তোমার বইয়ের রুবাস কোথায় যায় তাই আমি দেখবো। সারপ্রাইজ। বিশাল রুমে দাঁড়িয়ে আছে আবরার, সামনে মনিটরে পারফিউমের বর্ণনা দিচ্ছে। এই মুহূর্তে নোটিফিকেশন আসে, ফোনটা হাতে নিয়ে দেখে লারা রুমের দৃশ্য। রাগে কল করে ইয়ামিনের কাছে। আবরারের এহেম কাণ্ডে চেঁচে উঠে সবাই। মিস্টার সোয়াত আবরার, মিটিং এসব কি? এলিজাবেথ বলে ওঠে। আবরার বলে, সবার আগে আমার বউয়ের সেফটি পর সব কিছু। আপনার যদি আমার সাথে চুক্তি করতে ইচ্ছে থাকে তাহলে বসে থাকেন, নয়তো আসতে পারেন। এলিজাবেথ চুপ হয়ে, দা ওয়ান কোম্পানির সাথে চুক্তি করার জন্য সৌভাগ্য সবার হয় না। সাউথ কোরিয়ার সবচেয়ে বড় কোম্পানি ভেবেই চুপ হয়ে যায় সবাই। আবরার কথা বলে কল কেটে মিটিংয়ে মনোযোগী হয়। দুপুর 2টা মারিয়া আসে। ড্রয়িং রুমে বসে গল্প করতে ব্যস্ত দুইজন। সবাই পার্লারে, বাসায় শুধু আনায়া আর ইয়ামিন, রাতুল আর লারা। লারা তার রুমে বসে আছে। ড্রয়িং রুমে ফাঁকা পেয়ে দুজনে বসে আড্ডা জমিয়েছে। মারিয়ার কণ্ঠ শুনে বেরিয়ে আসে ইয়ামিন, তার পিছনে পিছনে এগিয়ে আসে রাতুল। ইয়ামিন প্রেম করবে আর রাতুল তা বসে দেখবে, কখনোই না, ব্যাঘাত ঘটাবে। ইয়ামিন মারিয়ার পাশে বসে ভাব জমাতে এসেছে। তারা একটু পর রাতুল দৌড়ে আসে, সোফার উপর দুটা পা তুলে বসে পড়ে। আনায়া ভোকুসকে তাকায়। তাকানো দেখে ইয়ামিন বলে ওঠে, একা একা বোরিং লাগছে তাই তোমাদের সাথে আড্ডা দিতে এসেছি। তুই মিথ্যা কেন বললি? তোর গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, ওটা বল। ভ্রুকুসকে তাকাই ইয়ামিন। আনায়ার অভাব হয়ে বুলি ছাড়ে। ইয়ামিন ভাইয়া, আপনার গার্লফ্রেন্ড আছে বললেন না তো? আর বইল না, বন্ধু আমার প্লে বয় হয়ে যাচ্ছে, যাকে দেখে তাকেই পছন্দ হয়ে যায়। এখন দেখো, মারিয়াকেও দেখে পছন্দ হয়েছে, আবার আবরারের শাশুড়িকেও পছন্দ হয়েছে। কার শাশুড়ি? ভুকুসকে বলে ওঠে আনায়া। ইয়ামিন ওর কথায় পাশ কাটিয়ে বলে, আচ্ছা আনায়া, যাই তাহলে, তোমরা বসে কথা বলো। রাতুল বলে, তুই চুপ থাক, আমি কথা বলি আম্মার সাথে। রাতুল বলেই মারিয়ার পাশে গিয়ে বসে। দুইজনের সাথে গল্প মেতে উঠেছে আর ইয়ামিনকে পাত্তাও দিচ্ছে না, ভেবে দীর্ঘশ্বাস ছাড়ে। ওদের মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন নেই। চৌধুরী বাড়ির ছোট কন্যা ওয়াজিহার জন্মদিন, সেই উপলক্ষে ছোটখাটো একটা আয়োজন করেছে আরজু চৌধুরী। সন্ধ্যা 7টায় অনুষ্ঠান শুরু করা হবে, এখন 6টা। সব মেহমান চলে এসেছে, সকলে গল্প গুজব আর আনন্দে মেতে উঠেছে। লারা এখানে আছে, সে অধিক আগ্রহে বসে আছে আয়রাকে দেখতে। একা একা বসে আছে আর মিটমিট করে হাসছে। তার হাসি দেখে এগিয়ে আসে লালার মা নীলা বেগম। তুমি এখনো রেডি হওনি? লারা মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। খুব বড় একটা চমক আছে আম্মু, সেইটার দেখার জন্য বসে আছি, সেইটা দেখে চলে যাব। লারার মা ভুকুসকে তাকায় মেয়ের পানে। তুমি রেডি হয়ে এসো, তারপর সব দেখে যাও তাড়াতাড়ি। নীলা বেগম জোর করে মেয়েকে পাঠিয়ে দেয়। এগিয়ে যান বাকি কর্তীদের কাছে কাজে সাহায্য করতে। রাতুল মেয়ে দেখতে ব্যস্ত। সকলেই তার মনে ধরেছে, কত সুন্দর করে সেজেছে, মনে হচ্ছে যেন এই পুরীদের মিলন মেলা। আর অপর দিকে ইয়ামিন তার চোখ দুটি দিয়ে খুঁজে চলেছে, এদিক সেদিক তাকিয়ে দেখছে সেই কাঙ্ক্ষিত মানুষটাকে, কিন্তু তার চোখ দুটি ব্যর্থ, মানুষটাকে খুঁজে পায়নি। বন্ধুর মনের অবস্থা বুঝতে পেরে এগিয়ে আসে রাতুল, দাঁত কিলিয়ে দেয়। রাতুল বলে, কিরে বন্ধু, কাউকে খুঁজেছ মনে হচ্ছে? ইয়ামিন ভুকুসকে তাকায়। ওরে এসব বলা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। ওর সাথে কথা না বাড়ানোই ভালো, মনে করে চুপ থাকে। সিঁড়ির দিকে তাকিয়ে আছে আমিন। দুই বান্ধবী একসাথে নামছে। এক ধ্যানে তাকিয়ে আছে আমিন, মারিয়াকে দেখতে ব্যস্ত। পার্পের কালার 3 পিস, তার উপরে সাদা মিরন বসানো, সাদা চুড়ি, সাদা কানের দুল, মুখে হালকা মেকআপ, কোমর সমান চুলগুলো ছেড়ে রেখেছে, খুব সুন্দর করে পরিপাটি করে রেখেছে মারিয়া। তাকে কেউ খুব মনোযোগে দেখে চলেছে। নিচে আসতে এগিয়ে আসে ইয়ামিন। ইয়ামিনকে মারিয়ার কাছে আসতে দেখে রাতুল এগিয়ে আসে। আনায়ার কল আসায় একটু দূরে সরে যায়। হেই বিউটিফুল। ইয়ামিন এগিয়ে এসে মারিয়াকে ডেকে ওঠে। তার ডাক শুনে মারিয়া লাজুক হাসি দেয়, মাথা নিচু করে তাকাই। ভাই, ও বিউটিফুল না, ও মারিয়া। সব জায়গায় প্রেমিকাকে দেখিস কেন বলতো? রাতুল মারিয়ার পাশে দাঁড়িয়ে ইয়ামিনকে বলে। মারিয়া বলে, বিউটিফুল কে ভাইয়া? মারিয়া রাতুলকে বলে। রাতুল ইয়ামিনের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলে ওঠে, ইয়ামিনের 8 নাম্বার গার্লফ্রেন্ডের নাম বিউটি। বন্ধু আমার খুব রোমান্টিক, তাই আদর করে নাম দিয়েছে বিউটিফুল। ইয়ামিন অসহায় মুখে তাকায় রাতুলের পানে। রাতুল দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। শোনো মারিয়া, তোমার সামনে একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকাও, একটা লুচ্চার দিকে না তাকিয়ে। ইয়ামিন দাঁত কটমট করে তাকায়, চোখ দুটো বড় করে দেয়। রাতুল আর কথা না বাড়ায় চলে আসে। সকলে আনন্দে মেতে ওঠে। লারা অনেকক্ষণ আগে রেডি হতে গিয়েছে, এখনো আসছে না, তাই কেক নিয়ে দাঁড়িয়ে আছে ওয়াজিহা। লারা এতক্ষণ ড্রেস পছন্দ করছে, এখন বসেছে মেকআপ করতে, তাই সবাই তার জন্য অপেক্ষা করছে। সকলে ছবি তুলতে ব্যস্ত। হঠাৎ দাঁড়ায়, রুম থেকে আত্মচিৎকারে বেরিয়ে আসে। চিৎকার শুনে সবাই এগিয়ে যায় রুমের দিকে। নীলা বেগম দৌড়ে রুমে প্রবেশ করে ড্রেসিং টেবিলের নিচে মুখ হাত দিয়ে বসে আছে লারা।
সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, সে কোনো মতোই মুখ থেকে হাত সরাবে না বলে জানিয়ে দিয়েছে। নীলা বেগম সবাইকে বেরিয়ে আসতে বলে 5 মিনিটের ভিতর সবাই বেরিয়ে আসে। আগের মতো করে সবাই আনন্দে মাতে। নীলা বেগম মেয়ের মুখ থেকে হাত সরিয়ে আটকে উঠে তাকিয়ে আছে। 2 গাল ঝলসে গেছে, কপালের এক সাইড সহ 2 গাল ঝলসে গেছে। নীলা বেগম রুম থেকে বেরিয়ে বরফ আনতে যায়। প্রচুর জ্বালা করছে মুখ, দুধ প্রেস দিয়ে গালে একটু ঠান্ডা লাগে কিন্তু জ্বালা কমেনি। এইটা তো আমি আনায়ার ফাউন্ডেশনের সাথে এড করিয়ে দিয়েছিলাম, আমার এখানে আসলো কি করে ভাবছে। ফোনের নোটিফিকেশন আসায় ফোন হাতে নিয়ে দেখে সাউফের মেসেজ, সারপ্রাইজ বেবস, পছন্দ হয়েছে। মেসেজটা দেখে মোবাইলটা ছুঁড়ে মারে ফ্লোরে। রাগে চিৎকার করে ওঠে, আবারও চিৎকারে তার রুমে আসে সবাই। তার মুখে অবস্থা দেখে আটকে উঠে আনায়া। ইয়ামিন আর রাতুল মিটমিট করে হাসছে অবস্থা দেখে। আহারে, এত সুন্দর চেহারাটা এভাবে নষ্ট করে দিল বন্ধু। রাতুল ইয়ামিনের দিকে তাকিয়ে বলে। ইয়ামিন মুখ চেপে হেসে ওঠে। আরজু চৌধুরী মেয়ের মুখে অবস্থা দেখে কেঁদে দেয়। তার একমাত্র আদরে মেয়ে, তিনি তাড়াতাড়ি করে মেয়েকে হাসপাতালে নিয়ে যায়। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি দিব যদি আপনাদের ভালো রেসপন্স পাই।